ব্যবসায় শিক্ষা শাখা নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। করোনার কারণে বিদ্যালয়ের প্রাঙ্গণে তোমরা আসতে পারো না। এইটি থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ প্রমোশনের মাধ্যমে। আর নবম শ্রেণীতে তোমরা যেহেতু নতুন, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত সকল বিষয়ের সাথে তোমরা পরিচিত আছো, বাংলা, ইংরাজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, এগুলো সম্পর্কে তোমাদের ইসলাম ধর্ম পূর্বেই ধারণা আসে। আর নবম শ্রেণীতে গ্রুপ সাবজেক্ট, ব্যবসায় শিক্ষা সাবজেক্টগুলো তোমাদের টোটালটাই আননোন, অপরিচিত। ব্যবসায় শিক্ষা 3টা সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট: হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যবসা উদ্যোগ। তাই আমি তোমাদেরকে আজকে ক্লাস নেব, প্রথম ক্লাস ফিন্যান্স ও ব্যাংকিং সম্পর্কে। প্রথম ক্লাস তোমাদের কাছে অবশ্যই তোমরা বই পেয়েছো, ফিন্যান্স ও ব্যাংকিং। আমার হাতে বইটা দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের কাছে বইটা থাকলে তোমরা অবশ্যই বইটা খোলো, বইটা হাতে নাও। এরপরে আমি যা প্রথম অধ্যায় থেকে যা বোঝাচ্ছি সেগুলো মনোযোগ সহকারে শোনো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, শেখ দি আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। নতুন বছর এবং নতুন ক্লাস, সুন্দর করে তোমরা পড়াশোনা করবা। আর অবশ্যই করোনা যে পরিস্থিতি কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে এবং তোমরা শ্রেণীকক্ষে আবার উপস্থিত হতে পারবা, এই আশা রেখে আমি ক্লাস শুরু করছি। দেখো, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় আমাদের আজকে প্রথম অধ্যায়। পাঠের শিরোনাম অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, ইংরেজিতে বলে ফিন্যান্স ও বিজনেস ফাইন্যান্স। অর্থায়ন কি? অর্থায়ন সম্পর্কে আমাদের ধারণা প্রয়োজন আছে। পূর্বে তোমরা পড়াশোনা করছো, সেখানে অর্থায়ন সম্পর্কে কোনো ধারণা তোমাদের নেই। তো অর্থায়ন সম্পর্কে ধারণা নিতে হবে। ধারণার জন্য আমি বলছি, অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে যে কোথা থেকে কোন তহবিল, কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনায় প্রণয়ন করে থাকে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে। একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। মালামাল ক্রয় করলে বা পণ্য ক্রয় করলে অর্থের নির্গমন হয়, মানে অর্থ চলে যায়। অর্থায়ন বলতে বোঝানো হয় সাধারণভাবে বলতে পারা যায় যে অর্থ বিনিয়োগ করা অথবা অর্থ ব্যয় করার প্রক্রিয়া, এটাকে অর্থায়ন বলে। যেমন এক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তুমি মেশিনপত্র ক্রয় করলা, কাঁচামাল ক্রয় করলা, তারপর শ্রমিকদের মজুরি প্রদান করলা, এটা কি অর্থায়ন করা হলো, ব্যয় করা হলো, বিনিয়োগ করা হলো। বই পুস্তকের ভাষায় অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। আমি একটা ব্যবসা, ধরে নাও আমি একটি লাইব্রেরি দোকান, বইয়ের দোকান দিলাম। এখন ব্যবসা করার জন্য আমি কিছু মূলধন নিয়েছি। এখন এই মূলধন নিয়ে আমি দোকানটাকে ডেকোরেশন করলাম, এটা স্থায়ী মূলধন। অর্থ ব্যয় করা হলো, অর্থায়ন করা হলো। তারপরে বাজার পুস্তক বিক্রেতাদের কাছ থেকে বই সংগ্রহ করলাম, বই বাবদ খরচ, চলতি মূলধন। এই যে অর্থায়ন করলাম, বই ক্রয় করলাম, অর্থায়ন করলাম, অর্থ ব্যয় করলাম, উদ্দেশ্য কি? মুনাফা অর্জনের উদ্দেশ্য। তাহলে অর্থায়নের সম্পর্কে তাহলে আমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে যে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। বুঝতে পারছো শিক্ষার্থীরা? অবশ্যই বইটা যদি খেয়াল করো ভালোভাবে বুঝতে পারবা আমার কথাগুলো। এরপরের স্টেপটা ব্যবসায় অর্থায়ন। বিজনেস ফাইন্যান্স ইংরেজিতে বলে। বিজনেস ফাইন্যান্স যেমন ব্যবসায় অর্থায়ন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মুনাফা অর্জনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে লাভ, ক্ষতি, ঝুঁকি এগুলো আসে জেনে ব্যবসায় বিনিয়োগ করে
এবং তহবিল সংগ্রহ করে তারপরে সেই অর্থটা বিনিয়োগ করে সে মুনাফা অর্জনের চেষ্টা করে। এগুলো ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার অর্থনৈতিক থেকে তিনটি ভাগে ভাগ করা যায়: এক মালিকানা কারবার প্রতিষ্ঠান, অংশীদারি কারবার প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠান। এক মালিকানা কারবার প্রতিষ্ঠানের মালিক নিজেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ এবং অর্থ বিনিয়োগ করে থাকে মালিক একাই। আর অংশীদারদের মাধ্যমে চুক্তির মাধ্যমে তাদের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ এবং অর্থ বিনিয়োগ করে থাকে। যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠান যৌথভাবে অনেকের মূলধন একত্রিত হয়ে যৌথ ব্যবস্থাপনায় ব্যবসাটাকে পরিচালনা করা হয়, অর্থায়ন করা হয়, অর্থ সংগ্রহ এবং তহবিল সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় ব্যবসাটাকে পরিচালিত করা হয় বলে তাকে যৌথ মূলধনী ব্যবসায় অর্থায়ন। খেয়াল করো শিক্ষার্থীরা, ব্যবসায় অর্থায়ন বলতে আমি একটা সংজ্ঞা লিখছি, খেয়াল করো তোমরা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ও ক্ষতি ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটি ব্যবসায় অর্থায়ন। তাহলে অর্থায়নের সংজ্ঞাটা, ব্যবসা অর্থায়নের সংজ্ঞাটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বোর্ডে লিখিয়ে এবং মুখে আমি বললাম। এখন ব্যবসা অর্থায়ন সম্পর্কে বলতেছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠানগুলো হলো ছোট ছোট কারবার প্রতিষ্ঠান, যেগুলোকে বলা হয় এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান অথবা অংশীদারি কারবার হিসাবে গঠিত হয়। বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প, গ্রাম অঞ্চলে হোটেল, রেস্টুরেন্ট ব্যবসা, মুদি দোকান, সেলুন, বুটিক, এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক মালিকানা হয়ে থাকে। এক মালিকানা প্রতিষ্ঠান বলে এখানে মালিক একজন থাকে এবং সে নিজেই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসান একাই ভোগ করে, যে কোনো ক্ষতিপূরণ তার সম্পত্তি থেকে তাকে দিতে হয়। আর অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক আর্থিক ক্ষতি বহনে তার ব্যক্তিগত সম্পত্তি ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে হয় এবং অংশীদাররা সম্মিলিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ করে, তহবিল সংগ্রহ করে, অর্থায়ন করে থাকে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। যদি কোনো লোকসান হয় তাহলে সকল অংশীদার সেটাকে ভাগ করে নেবে বা বহন করবে। আবার লাভ হলো, মুনাফা হলো, সকল অংশীদার সেটা যে অংশীদারদের চুক্তি অনুযায়ী অথবা সমানভাবে নিজেদের মধ্যে বন্টন করে নেবে। যৌথ মূলধনী অর্থায়ন কোম্পানি অর্থায়ন প্রক্রিয়া একটা ভিন্ন ধরনের। একটি প্রতিষ্ঠান যৌথ মূলধনী হতে হলে সরকার অনুমোদন নিতে হয়। সরকার অনুমোদন দেওয়ার আগে ন্যূনতম মূলধনের পরিচালকগণকে পরিচয়পত্র এবং ব্যবসার উদ্দেশ্য নানাবিধ দলিল পদ্ধতি বিচার বিশ্লেষণ করে অনুমোদন পেলে একটি যৌথ মূলধনী কোম্পানি বাজারে শেয়ার সেরে মালিকানা বিক্রি করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ বা তহবিল সংগ্রহ করতে পারে এবং বিভিন্ন খাতে অর্থায়ন করে লাভজনক ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা অর্থায়ন কি, ব্যবসায় অর্থায়ন কি, এই দুইটা বিষয় জানতে পারলাম। পরবর্তীতে অর্থায়নের শ্রেণীবিভাগ সম্পর্কে আমি আলোচনা করব। অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়নের শ্রেণীবিভাগ, অর্থায়ন করার ক্ষেত্রে ছয়টি অর্থায়নের শ্রেণীবিভাগ ছয়টি: পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংস্থান, ব্যবসা অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। অর্থায়নের শ্রেণীবিভাগ ছয়টি। আমি এই শ্রেণীবিভাগ সম্পর্কে, এই ছয়টি শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের ধারণা দেব। ধারণা দেওয়ার জন্য বলবো পয়েন্ট বাই পয়েন্ট। যেমন প্রথমে বলা আছে পারিবারিক অর্থায়ন। পরিবারটা পরিচালনা করতে হলে পরিবারের কর্তার অর্থ উপার্জন করতে হয় এবং বিভিন্ন খাতে সেটা ব্যয় করতে হয়। পরিবারের সকল সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই ব্যয়গুলো বন্টন খরচ করা হয় আয় থেকে। পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের ক্ষেত্রে যে ব্যয়গুলো যে কর্তা বা
করে থাকে সেগুলো বলা হয় পারিবারিক অর্থায়ন, পরিবারের প্রয়োজনে। খেয়াল করো শিক্ষার্থীরা, পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা। পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয়, পরিবারের কর্তা যে আয় করে বা পরিবারের যে আয় হয় তা যদি যথেষ্ট না হয়, তাহলে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব বিভিন্ন জনের কাছ থেকে অর্থ ঋণ হিসাবে নিয়ে পরিবারে ব্যয় করা হয়। নিয়মিত আয়ের সাথে নিয়মিত ব্যয়সমূহ সঙ্গতি রেখে ব্যয় নির্ধারণ করলে তো পরিবারটা সচ্ছলতা আসবে, অভাব অনটন দেখা যাবে না। যেমন স্থায়ী সম্পদ ক্রয় করলো পরিবারের ক্ষেত্রে, একটা টেলিভিশন, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য এখন বেশি অর্থের প্রয়োজন। এই টাকা যদি তার কাছে না থাকে পরিবারের যে প্রধান, যে তাহলে সে কী করতে পারে, ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থায়ন করতে পারে। এবং ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেও যে ব্যয়টা করা হয়, পরিবারের কর্তা ব্যয় করে, সেটাকে পারিবারিক অর্থায়ন বলে। তারপরে খাদ্য সামগ্রী ক্রয়, চিকিৎসা খরচ পরিবারের জন্য, এটা পারিবারিক অর্থায়ন। তাহলে পারিবারিক অর্থায়নটা কি আমরা বুঝতে পারছি নাকি শিক্ষার্থীরা? তাহলে পারিবারিক অর্থায়ন কি বুঝলাম। সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজের কল্যাণ সাধন করা। সমাজের মানুষ কিভাবে উপকৃত হবে, সমাজের মানুষের কিভাবে কল্যাণ হবে, কোন কাজগুলো করলে সমাজ উপকৃত হবে, এগুলো নির্ধারণ করে সরকার সেই বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। খেয়াল করো, প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহে ব্যয় করতে হয়, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা, প্রতিরক্ষা ও সামাজিক অবকাঠামো ইত্যাদি। এগুলো উন্নয়ন করার জন্য সরকারের অর্থ ব্যয় করতে হয়। এগুলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো জনকল্যাণ অথবা সমাজের কল্যাণ করা। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক। সরকার অর্থায়ন করবে, এটা মুনাফা হবে, এরকম কোনো চিন্তা চেতনা থেকে সরকার অর্থায়ন করে থাকে না। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক। সরকারি অর্থায়নের ব্যয় আয় অপেক্ষা বেশি হতে পারে। ব্যয় যা হচ্ছে আয় থেকে বেশি হতে পারে। সরকারি মালিকানায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান থাকে যা অপেক্ষাকৃত কম লাভজনক হতে পারে, যেমন বিসিকের অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো। আবার বঙ্গবন্ধু সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নের প্রচুর অর্থের প্রয়োজন হয়। যদি সরকারের বাজেট হতে সম্পূর্ণ অর্থের সংস্থান করতে হয়। তারপরে আমাদের যে প্রধানমন্ত্রী একটা দৃষ্টান্ত পদ্মা সেতু নির্মাণ করলো, দেশের উন্নয়ন সারা বিশ্বে তাক লাগানোর মতো আমাদের দেশের অর্থায়নেই পদ্মা সেতুটা নির্মাণ হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। দেশের অর্থায়নে পদ্মা সেতুটা নির্মাণ হলো এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন ঘটল। এটি সরকারের অর্থায়ন। সরকার জনসাধারণের কল্যাণের জন্য এই অর্থ ব্যয় করছে। অনেক সময় বিভিন্ন উৎস থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে থাকে, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, বিশ্ব ব্যাংক, আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে সরকার ঋণ নিয়ে সরকারি অর্থায়ন করে থাকে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারকে কিছু শর্ত জুড়ে দেয়, এবং যা দেশের উন্নয়ন এবং ভাবমূর্তি সংরক্ষণের সাথে সামঞ্জস্য নাও হতে পারে। সেই পরিস্থিতি বিবেচনায় সরকার অন্যান্য উৎস থেকে অর্থ সংস্থান করতে চায়। সেই জন্য সরকার এদের কাছ থেকে না নিয়ে অন্য নিজস্ব অর্থায়নের ব্যবস্থায় সরকার তার অর্থগুলো ব্যয় করতে চায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজে। সরকারি অর্থায়ন বুঝতে পারছো তোমরা? এবার আসি আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নটা কি?
আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারি, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অপরপক্ষে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত শিল্প, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হচ্ছে। রপ্তানি হতে আমদানি বেশি করতে হলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। তাহলে আন্তর্জাতিক অর্থায়ন আমদানি রপ্তানি কাজে সহায়তা করে থাকে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে না, সমাজ কল্যাণ, জনকল্যাণ, দুস্থ গরিব মানুষের যে কল্যাণ এবং বঞ্চিত এবং দরিদ্র মানুষের কল্যাণ সাধনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অর্থ ব্যয় করে থাকে সেগুলোকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান, অর্থসংস্থান। এই সমস্ত প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করতে হলে অবশ্যই অর্থ সংগ্রহের ব্যবস্থা থাকতে হবে। কোথা থেকে অর্থ সংগ্রহ হবে, কিভাবে অর্থগুলো ব্যয় করবে, কোন কোন খাতে ব্যয় করবে, এগুলো সমস্ত অর্থায়ন পরিকল্পনা থাকবে। যেমন একটি এতিমখানা অর্থ ব্যয় করবে, এতিমখানাটা মুনাফা ভিত্তিক না, প্রতিষ্ঠান না, এখানে অর্থের প্রয়োজন আছে এবং প্রতিষ্ঠানটা পরিচালনা করতে অর্থের প্রয়োজন হয়, অর্থ সংগ্রহ করতে হয় বিভিন্ন অনুদান থেকে এবং সেগুলো সুন্দরভাবে ব্যয় করে প্রতিষ্ঠানটা পরিচালনা করা হয়। এগুলোকে বলা হয় অবশ্যই প্রতিষ্ঠান অর্থসংস্থান। শিক্ষার্থীরা বুঝতে পারছো তোমরা? ব্যবসায় অর্থায়ন, আমি পূর্বে ব্যবসায় অর্থায়ন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। তাহলে ব্যবসায় অর্থায়নটা কি তোমরা জানো? ব্যবসায় অর্থায়ন ইংরেজিতে বলে বিজনেস ফিন্যান্স। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ, ক্ষতি ও ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান করে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটি ব্যবসা অর্থায়ন। এবং ব্যবসা প্রতিষ্ঠানের তিন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অর্থায়নের দিক থেকে: এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান। এগুলো সম্পর্কে আমি কিছুক্ষণ আগে পূর্বে তোমাদের আলোচনা করছি, তা এটা বোঝার কিছু নয়। এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয় বা প্রভাবিত হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এই ধরনের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান। তবে এদের অর্থায়ন প্রক্রিয়া সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন প্রকৃতি। এই ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে বিভিন্ন মেয়াদে আমানত সৃষ্টি করে এবং আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে না, জনকল্যাণ, মানুষ যাতে উপকৃত হয়, অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের তুলনায় ভিন্ন। তারা অর্থগুলো অর্থায়ন করে, ব্যয় করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে এবং তার মাধ্যমে সে কিছু মুনাফা অর্জন করে থাকে। এলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। তাহলে অর্থায়নের বিভাগটা আমরা আলোচনা করলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা শুনেছো, অবশ্যই উপকৃত হবে শুনে থাকলে। এরপরে টপিকটা কারবারে অর্থায়নের গুরুত্ব। কারবারে অর্থায়নের গুরুত্ব। কারবারি অর্থায়নের গুরুত্ব। সকল বিষয়ে আমাদের গুরুত্ব আছে। যেমন আমরা পড়াশোনা করতেছি, গুরুত্বটা অনুভব না করলে যে দেখলাম আমাদের পড়াশোনার প্রয়োজন নেই, ঠিক কারবারের ক্ষেত্রেও অর্থায়নের কিছু গুরুত্ব রয়েছে। আমাদের বই পুস্তক অনুযায়ী গুরুত্বটাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলছে ব্যবসায়িক মূলধন সংকট, দুই নম্বরটাকে বলা হয়, 2 নম্বর গুরুত্বকে বলছে অনগ্রসর ব্যয় ব্যবস্থা, স্বল্প স্বীকৃত উদ্যোক্তা, উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। এই চারটি গুরুত্ব যে সামনে রেখে অর্থায়নের গুরুত্ব। বর্তমানে প্রতিযোগিতামূলক মুক্ত বাজার ব্যবস্থায়
মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিশেষ গুরুত্বের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। যেহেতু এটা মুক্ত বাজার অর্থনীতি বর্তমানে, সেতে পূর্ব পরিকল্পনা করে সরকারি বেসরকারিভাবে বিভিন্নভাবে সেখানে পূর্ব পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। সেই ক্ষেত্রে অর্থায়নের গুরুত্বের দিক থেকে আমরা চারটি গুরুত্ব যে ভাগ করছি, চারটি দিক যে গুরুত্ব চারটি। এই প্রথম গুরুত্বের পয়েন্টটা হলো ব্যবসায়িক মূলধন সংকট। ব্যবসায়িক মূলধন সংকট, ব্যবসা প্রতিষ্ঠান মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে ব্যবসায়িক মূলধন সংকটে পড়ে, তাহলে কোনো তার পক্ষে ব্যবসায় সঠিকভাবে অর্থায়ন করা সম্ভব না। সেই সংকটটা কাটানোর জন্য অবশ্যই তার একটা পরিকল্পনা থাকতে হবে এবং অর্থ যেখান থেকে সে সহজেই ঋণ বা সুবিধা পেয়ে ব্যবসায় অর্থায়ন কার্যক্রম স্বাভাবিক রাখতে পারবে, সেই দিকে তার খেয়াল রাখতে হবে। তাহলে লাভজনক অবস্থায় অর্থায়ন করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি প্রতিদিনের ঘটনা। এই সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি কঠিন কাজ। উদাহরণস্বরূপ বলা যায়, একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনার প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য সে যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণ কাঁচামাল ক্রয় করতে না পারে, তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন কাজ ব্যাহত হবে, উৎপাদন কাজ সম্ভব না। অর্থায়ন সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং তার যথাযথ ব্যবহার সহায়তা করবে। এই জন্য ব্যবসায়িকদের যাতে মূলধন সংকট না ঘটে, সেই অর্থায়ন ব্যবস্থাটা করাটা কারবারের অর্থায়নের গুরুত্ব। অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, পরের পয়েন্ট অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আমাদের দেশের ব্যাংকগুলো একটু জটিল হয়ে গেছে বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনগ্রসরতার কারণে, যেমন আমরা যদি ব্যাংকের কাছে আর্থিক প্রয়োজনে সংকটে ঋণের জন্য আবেদন করি, কাঙ্ক্ষিত সময়ের মধ্যে তারা ব্যাংক কর্তৃপক্ষ ঋণ দিতে পারছে না বা ঋণ নিতে পারতেছে না, কারণ একমাত্র তাদের অনগ্রসরতার কারণে। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে সম্পত্তি বন্ধক রাখতে হয়। তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময়ে এবং যথাযথভাবে পরিমাণে পাওয়া যায় না। ব্যবসায়ীদের অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবেলার জন্য খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করার প্রয়োজন হয়। সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ব্যবসায়ীদের এই ধরনের সমস্যা সমাধান পূর্ব অনুমান করতে সাহায্য করে এবং যেসব পদ্ধতিতে তা মোকাবেলা করা যায় তা ধারণা দেওয়া। তাহলে অনগ্রসর ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা যদি ঋণ চাওয়ার সাথে সাথে চাহিদা মতো, প্রয়োজন মতো এবং যত দ্রুত পাওয়া যেত, তাহলে ব্যবসায়িক অর্থায়ন কাজ করাটা ব্যবসায়ীদের জন্য সহজ হতো। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, বাংলাদেশের ম্যাক্সিমাম উদ্যোক্তারাই স্বল্প শিক্ষিত। তাদের পক্ষে দেখা যায় সুষ্ঠু পরিকল্পনা, সঠিক আর্থিক ব্যবস্থাপনা অনেক সময় সম্ভব হয় না এবং স্বল্প শিক্ষিত উদ্যোক্তার কারণে। খেয়াল করো, বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না এবং অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়। অথচ এই ক্ষতির কারণ শুধু সঠিক আর্থিক ব্যবস্থাপনা, সঠিক অর্থায়নের পরিকল্পনা করা বা পূর্ব পরিকল্পনা অনুযায়ী নীতিটা বজায় রেখে অগ্রসর হওয়াটাকে, তাহলে ব্যবসাটা সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারে। পরবর্তী পয়েন্ট উৎপাদনমুখী ও বিনিয়োগ ও জাতীয় আয়। উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয় একটি সকল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পের মধ্যে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক একটি প্রকল্প বেছে নিতে পারে। এ ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটি যেমন অর্থবহ, তেমনি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রাখে। তাহলে উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয়, এর ফলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, একটি দেশের অর্থনীতি স্বাবলম্বী হয়।
বুঝতে পারছো শিক্ষার্থীরা? তাহলে আমরা কারবারি অর্থায়নের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানবো কারবারি অর্থায়নের নীতি। কারবারি অর্থায়নের নীতি, কয়েকটি নীতির উপর কারবার প্রতিষ্ঠানটা সঠিকভাবে পরিচালিত হয়। অর্থায়ন সংগঠিত হয় কারবার প্রতিষ্ঠানে, যেমন তারল্য বনাম মুনাফা নীতি প্রথম নীতি। তিনটা নীতিকে ভাগ করছে: উপযুক্ততার নীতি, কারবারের বৈচিত্র্য ও ঝুঁকি বন্টন নীতি। তারল্য বনাম মুনাফা নীতি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রতিদিনে তার যে দৈনন্দিন কাজগুলো সমাধান করার জন্য, যেমন কাঁচামাল ক্রয় করার জন্য, দোকানের প্রতিদিনকার যে খরচ নির্বাহ করার জন্য কিছু টাকা রেখে দেয়, এটাকে বলা হয় তারল্য। আবার তার নীতিতে আরেকটা থাকবে, সেটা হলো সে মুনাফা করবে। তার মূলত উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। টাকা তরল অবস্থা থাকবে এবং মুনাফা অর্জন করবে। কারবার প্রতিষ্ঠানে অর্থায়নের ফলে যেন তার মুনাফা হয়, এই দুইটা দিকই তাকে সঠিকভাবে বা যথাযথ উপযুক্তভাবে খেয়াল রাখতে হয়। খেয়াল করো শিক্ষার্থীরা, তোমাদের বোঝানোর জন্য আমি আরেকটি কথা বলছি। দোকানিকে সিদ্ধান্ত নিতে হয় নগদ অর্থ কী পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব। যদি নগদ অর্থ বেশি পরিমাণ দোকানি নিজের কাছে রেখে দেয়, তাতে ব্যাংক থেকে প্রাপ্য আয়ের পরিমাণ কমে যাবে। আবার ব্যাংকে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসায় দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থ ঘাটতি ঘটবে। যদি বেশি ব্যাংকে টাকা জমা রেখে দেয়, তাহলে দৈনন্দিন যে কাজ করবে সেক্ষেত্রে নগদ অর্থের ঘাটতি ঘটবে বা আবার সংকট ঘটবে, যা ব্যবসার সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করবে। ফলে ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে, যে কত টাকা সে বিনিয়োগ করবে, কত টাকা সে ব্যাংকে জমা রাখবে, এটা একটা ভারসাম্য রেখে সে অর্থ ব্যবস্থাপনা করবে। একদিকে তাকে যেমন প্রতিদিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই বিনিয়োগ করাও প্রয়োজন। নগদ অর্থ মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধি কল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি ঘটতে পারে। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি। তারল্য এবং মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য রক্ষা করে অর্থায়ন করতে হবে। পরবর্তী পয়েন্ট শিক্ষার্থীরা, উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতি মানে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থটা কোন খাতে কতটুকু বিনিয়োগ করবে তার উপযুক্ততার নীতি। যেমন স্বল্পমেয়াদী তহবিল চলতি মূলধনটা কভার করতে স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন, যেমন প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, তারপরে পণ্যটাকে আনয়ন খরচ, এগুলো হলো স্বল্পমেয়াদী তহবিল থেকে চলতি মূলধন দিয়ে এগুলো সমাধান করবে, অর্থায়ন করবে, প্রয়োজন মেটাবে। দীর্ঘমেয়াদী তহবিল স্থায়ী মূলধন রাখার প্রয়োজন। স্থায়ী মূলধন হিসাবে দীর্ঘমেয়াদী তহবিল, যেমন প্রতিষ্ঠানের জন্য মেশিন ক্রয়, কারবার দালান কোঠা নির্মাণ, স্থায়ী সম্পদ ক্রয় অথবা ডেকোরেশন করা, এগুলো হলো স্থায়ী মূলধন থেকে মানে দীর্ঘমেয়াদী তহবিল থেকে এই ব্যয়গুলো করতে হবে, অর্থায়ন করতে হবে। উপযুক্ততার নীতি এটা গুরুত্বপূর্ণ। কোন নীতিতে কতটুকু অর্থায়ন করতে হবে সেটাকে বলা হয় উপযুক্ততার নীতি। আমাদের বোঝার সুবিধার্থে বই পুস্তকের ভাষা অনুযায়ী বলছি আমি। স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। স্বল্পমেয়াদী তহবিল দেওয়া চলতি মূলধন আর দীর্ঘমেয়াদী তহবিল দেওয়া স্থায়ী মূলধন অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে প্রতিদিন অর্থের প্রয়োজন হয় সেটি চলতি মূলধন, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, এটি তোমাদের আগে বুঝেছি, মজুরি প্রদান। অন্যদিকে মেশিন ক্রয়, কারবারের দালান কোঠা নির্মাণ ইত্যাদি হলো স্থায়ী মূলধন। তো এই যে নির্ধারিত করা কতটুকু স্থায়ী মূলধন কতটুকু চলতি মূলধন, এটাকে বলা হয় উপযুক্ততার নীতি। বুঝতে পারছো শিক্ষার্থীরা? এরপরে কারবারের বৈচিত্র্য ও ঝুঁকি বন্টন।
কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন কারবারের একটি অন্যতম নীতি। এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটাকে লাভজনক এবং চলমান রাখার একটা প্রক্রিয়া, যাতে কারবারের একই ধরনের পণ্য বারবার ক্রেতা ভোক্তাগুলো পছন্দ করে না। তাই পণ্যের বৈচিত্র্য নতুনত্ব আনয়ন করাও এই কারবারের একটি নীতি। এবং নতুন নতুন পণ্য বা আনয়ন করলেও ঝুঁকি রয়েছে, ঝুঁকি বিদ্যমান থাকবে, সব কাজে ঝুঁকি থাকবে। যদি সঠিকভাবে নীতি বাস্তবায়ন করা হয় ঝুঁকির মোকাবেলা করা সম্ভব। খেয়াল করো, তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা দ্রুত যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবার ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের জন্য চেষ্টা করে, ফলে ব্যবসাকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, তারপর সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন, বাজার নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা, এই কারণে ঝুঁকি হতে পারে। কিন্তু ঝুঁকিটাকে মাথায় রেখে অর্থায়ন করতে হবে এবং কারবারি পণ্যের নতুনত্ব আনতে হবে। এবার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্য বা টিভি যে বিজ্ঞাপনগুলো টেলিভিশনে দিয়ে থাকে বিভিন্ন চ্যানেলে, একই পণ্য নাম কিছুদিন পর নাম চেঞ্জ করে দিচ্ছে, কিছুক্ষণ পর্যন্ত পরে তাদের ফ্লেভার, তাদের মোড়ক, বিভিন্ন নামে তারা একই পণ্য পরিবর্তন করে আসছে। তাহলে কী হচ্ছে, কারবারের পণ্যের বৈচিত্র্য, যাতে ক্রেতা ভোক্তা এই পণ্যগুলো ক্রয় করতে আকৃষ্ট হয়। তারপরে ধরে নাও একটা দোকান, সে গরমের দিনে গরমের কাপড় চোপড় বেচে, আবার শীতের দিনে শীত বস্ত্র বেচে, তাহলে তার ব্যবসার মুনাফা হওয়ার সম্ভাবনা আছে, কারণ কোনো সব সময় তার ব্যবসাটা চলমান রয়েছে। যে শীতের সময় শীতের বস্ত্র বেচবে, সারা বছর সে আর বেচবে না, এরকম হলে তার প্রতিষ্ঠানটার লোকসান হবে। শীতের সময় শীতকালীন পোশাক এবং গরমের সময় গরমকালীন পোশাক সে বিক্রি করছে, তাহলে তার ব্যবসাটা অর্থায়নটা চলমান রয়েছে এবং ব্যবসার সফলতার সাথে সে ব্যবসা পরিচালনা করতে পারছে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপককে দুই ধরনের কাজ করতে হয়, যেমন আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত। দ্বিতীয়টা হলো ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আয় থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা। ব্যবসা অর্থ ব্যবস্থাপকের প্রথম কাজ হলো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, মানে অর্থ বিনিয়োগ করা। পরবর্তী কাজ হলো দ্বিতীয় কাজ, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি। যেমন একটি দর্জি দোকানে সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত একটি সিদ্ধান্ত, এটা কি বিনিয়োগ সিদ্ধান্ত। তিনি দর্জির দোকান দিছে বা টেলার্সের দোকান দিছে, সে একটা সেলাই মেশিন কিনছে, বিনিয়োগ করলে এ দিয়ে জামা কাপড় সেলাই করে মজুরি আদায় করবে, ব্যবসায় অর্থ উপার্জন করবে, এটা তার আয় ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। মুদি দোকানের ক্ষেত্রে আসবাবপত্র থাকতে পারে, রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত একটি সিদ্ধান্ত, এটাও বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মেশিন ক্রয়, কারখানা নির্মাণ খরচ, এই জাতীয় সিদ্ধান্ত কি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। যার সঠিকভাবে শুধু ব্যয় সিদ্ধান্ত নিতে পারে, তাহলে অবশ্যই তার সেখান থেকে আয় হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা? আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী দুইটা আমি একটু তোমাদেরকে ধারণা দিলাম। এরপরে যদি তোমরা বাসায় বইটা খুলে একটু অধ্যয়ন করো, অবশ্যই বুঝতে পারবা। অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা। আজকের এই অর্থায়ন ক্রমোন্নয়নের মাধ্যমে কালের ক্রমে সময়ের ক্রমে এটা পরিবর্তন আসছে, সেটা সম্পর্কে আমি কিছু ধারণা দেব। তোমরা বই পুস্তক একটু উল্টে দেখলে এই চ্যাপ্টার থেকে ধারণা নিতে পারবে। আমি তোমাদের ধারণাকে স্পষ্ট করার জন্য কিছু ধারণা দিচ্ছি।
যেমন সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার অত্যাবশ্যক হয়ে পড়ে যায়। যেমন সভ্যতার বিকাশের সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যক্তি ও প্রযুক্তিগত উন্নয়ন আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্বে পরিণত করছে। অর্থায়ন বিকাশের মূল চারণভূমি হল যুক্তরাষ্ট্র। অর্থায়নের যে বিবর্তন গত শতাব্দীতে সংঘটিত হয়েছে তা পরে সারা বিশ্বে অর্থায়নের বিবর্তনের ধারা হিসাবে পরিচয় লাভ করে। আজকের যে অর্থায়নের যে উন্নয়ন সেই ধারাগুলো আমি কিছু তোমাদের কাছে আলোকপাত করছি একটু ধারণা দেওয়ার জন্য। যেমন 1930-এর পূর্ববর্তী দশক, এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রবণতা শুরু হয়। 1930-এর দশকের সময়